আর তারপরে 16 তারিখ থেকে বলতে গেলে 15 তারিখ থেকে মূলত 16 তারিখ থেকে অফিসিয়ালি আর্মি যার নেতৃত্বে মাঠে নেমেছিল, এটি হলো সেই আমাদের প্রত্যাশা, ম্যাজিক প্রত্যাশা ওয়াকার সাহেব। এই ইতিহাস মুছে দেওয়া যাবে? কিন্তু সেইটারই চেষ্টা হচ্ছে। কবে থেকে কবে পর্যন্ত ওয়াকার সাহেব তার সেই ম্যাজিক দেখাইছিলেন। 1400+ লোক মারছিলেন, 104 জন বাচ্চাকে মারছিলেন মায়ের দুধ খাওয়া অবস্থায়, দুধের বাচ্চাকে মারছিলেন 104 জন, ইউনিসেফের রিপোর্ট। দর্শক, গতকালকে সেনা প্রধানের একটি বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে নানা রকমের জল্পনা কল্পনা আলোচনা চলছে এখনো। সেনাপ্রধান বেশ কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন, মব নিয়ে কথা বলেছেন, অদ্ভুতুড়ে মামলা নিয়ে কথা বলেছেন, সকলের অধিকার নিয়ে কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, অনেক কথাই বলেছেন। কিন্তু যে কথাটা সেনাপ্রধান বললেন না, কিংবা যেগুলো বললেন সেগুলো নিয়ে সরকারের সঙ্গে মতদ্বৈততা সৃষ্টির যথেষ্ট কারণ রয়েছে। আর যে জেনারেল ওয়াকারুজ্জামানের ম্যাজিক, জেনারেল ওয়াকারুজ্জামান কি নাকি ম্যাজিক দেখিয়েছেন, তার এই ম্যাজিকটা মিডিয়ার মাধ্যমে খুব ফলোভাবে প্রচার করা হচ্ছে। মনে হচ্ছে ভারত, বিএনপি এবং জেনারেল ওয়াকার একই সুতায় গাঁথা হয়ে কিছু একটা করার চেষ্টা করছে। আর এই সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন বসুন্ধরা গ্রুপ, তাদের মিডিয়াগুলো। এ বিষয়ে নিয়ে সুন্দর বিশ্লেষক আলোচনা করেছেন একজন রাজনৈতিক বিশ্লেষক। তার আলোচনা শুনলে অনেক গোপন তথ্য পাবেন এই বর্তমান বাংলাদেশের রাজনীতি সম্পর্কে। আজকে একসাথে অনেকগুলো পত্রিকা থেকে একই নিউজ না, এটা একটা ভিউজ ছাপা হয়েছে। হেডলাইন হলো, ছোট্ট হেডলাইনটা হলো জেনারেল ওয়াকার ম্যাজিক। তিনি নাকি সাংঘাতিক একটা ম্যাজিক দেখিয়েছেন। এই দাবিতে আর্টিকেলটা ছাপা হয়েছে কালের কণ্ঠ পত্রিকায়। কিন্তু লিখেছে হলো বাংলা ভিশনের সাংবাদিক, বাংলা ভিশনের হেড অফ নিউজ বোধহয়, নাকি হেড অফ এডিটোরিয়াল, এর কিছু একটা হবে। সেই খবর আবার ছাপা হয়েছে সাথে বাংলা নিউজ 24। মানে বসুন্ধরা গ্রুপের যতগুলো পত্রিকা আছে সবাই উদ্যোগ নিচ্ছে আর কি। রিপোর্টটা দেখে আমার যেটা মনে হচ্ছে, ইটস এ জয়েন্ট কোলাবোরেশন এফেক্ট। এবং কদ্দূর জয়েন্ট সেইটা বলতে গেলে আপনারা আটকে উঠতে পারেন। সেই হিসাবে এটা একটা পরিকল্পনা, ডেফিনেটলি। কেউ কেউ যদি এটাকে ষড়যন্ত্র বলতে চান বলতে পারেন, ষড়যন্ত্র পরিকল্পনাও বলতে পারেন। এটা খুবই একটা অর্গানাইজড এফোর্ট। কিসের এফোর্ট? অর্গানাইজ করেছে সব কিছুকে, কদ্দূর থেকে কদ্দূর। লিখেছে হলো বাংলা ভিশনের হেড, ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন। ছাপছে কি এটা কালের কণ্ঠ। কালের কণ্ঠ থেকে আবার বাংলা নিউজ, মানে ওদের আরো যেসব পত্রিকা আছে সেগুলোতে এগুলোকে কপি করা হয়েছে। তো বুঝতে পারেন তাদের দিক থেকে কত এফোর্টটা, প্রচেষ্টাটা, উদ্যোগটা কত শক্ত। কেন? এটা তাদের জন্য মরণ বাঁচন। তারা আগামী দিনে কি হবে তার কথা, তার ভাষ্য, ঘটনা এখান থেকে ঠিক হবে আসলে। সেই জন্য এটা লিখছে হেড অফ নিউজ বাংলা ভিশন। কোত্থেকে বাংলা ভিশন? বাংলা ভিশনের সাথে কালের কণ্ঠ, এই তো অদ্ভুত মিলন। এ তো আমরা আগে দেখি নাই কখনো। এটি সিম্বলাইজ মেনি থিংস, অনেক কিছু একসাথে প্রকাশ পাচ্ছে। তার মানে এর ভিতর থাকছে ওয়াকার, এর ভিতর থাকছে বিএনপি, ইশরাক মানে আপু তারেক জিয়া, আর শেষের দিকে এটা আছে যতগুলো মিডিয়া আছে। আপনারা জানেন অনেকে যে কালের কণ্ঠ পুরা হাসিনার আমল, বসুন্ধরা গ্রুপ প্রায় 6টা পত্রিকা দিয়ে পুরা মিডিয়ার অর্ধেকটা তারা কভার করত। এত ক্ষমতা ছিল বসুন্ধরা। আর তাদের এই বসংবাদ সাংবাদিকটা ছিল প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক, সবকিছু। এখন মিলাই দেখেন কোত্থেকে আসছে। এবার সরাসরি চলে যে আসলে কি করছে তারা, কি লেখছে ওটার ভিতরে, ওর ভিতরে যেটা লিখেছে তারা। হেডলাইন থেকে বুঝতে পারছেন যে তারা মনে করতেছে যে একটা বিরাট কাণ্ড করছে। জেনারেল ওয়াকার একটা ম্যাজিক দেখেছে। কি ম্যাজিক সেটা? এটা খুব রেয়ার যে একটা সিটিং মেজর জেনারেলের হয়ে, সেনা প্রধানের হয়ে এটাকে ম্যাজিক দেখেছি বলে তাকে প্রশংসা ভাষায় দেওয়া।
এটা আমরা দেখেছি বলে মনে হয় না বাংলাদেশে, কিন্তু এটা ঘটছে। কি ম্যাজিক দেখেছেন নিজেরাই বলতেছেন। গত সেপ্টেম্বরে রয়টার্সের নাম দিয়ে, ইন্ডিয়ান রয়টার্স, বুঝতে পারে ইন্ডিয়ান রয়টার্স রয়ের জন্য কত ইজি টু অ্যাক্সেস, সেখানে একটা সাক্ষাৎকার স্থাপন হয়েছিল সেনাপ্রধানের ওয়াকারের। কখন? যখন ইউনূস সাহেব ক্ষমতায়। ইউনূস সাহেব ক্ষমতায় আর সেনাপ্রধান সাক্ষাৎকার দিচ্ছে। মজা না এটা? হেভি মজা। দেখাচ্ছে যে প্যারালালি সে আসল নায়কটা হলো সে, কিন্তু বাস্তবতা কি? এই জায়গাটা হলো আসল, কোর জায়গাটা হলো এটা। এক কথাই বলতে গেলে এর পাল্টা চিত্র বাস্তবতা। বাস্তব চিত্র হলো, আমরা সবাই জানি 14 জুলাই থেকে পুলিশ এবং ছাত্রলীগের গুন্ডারা যারা রাস্তায় নেমে গেছিল, সমানে বেধড়ক ভাবে পিটাচ্ছিল ছাত্রদেরকে। এই দুটা বাহিনী নিজেরাই আহত নিহত হয়ে প্রত্যাহার করে নেয়। এটা 14 জুলাই রাত্রের সন্ধ্যার ঘটনা। সন্ধ্যাবেলায় একটা মিটিং বসছিল ডিএমপিতে, পুলিশের সব বাহিনী মানে গোয়েন্দা টোয়েন্দা সহ। সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে পুলিশ প্রত্যাহার করে নেওয়া, আর্মিকে নামানো। এটা ছিল হাসিনার সিদ্ধান্ত। আর তারপরে 16 তারিখ থেকে, বলতে গেলে 15 তারিখ থেকে, মূলত 16 তারিখ থেকে অফিসিয়ালি আর্মি যার নেতৃত্বে মাঠে নেমেছিল, এটাই হলো সেই আমাদের প্রত্যাশা, ম্যাজিক প্রত্যাশা ওয়াকার সাহেব। এই ইতিহাস মুছে দেওয়া যাবে? কিন্তু সেইটারই চেষ্টা হচ্ছে। কবে থেকে কবে পর্যন্ত ওয়াকার সাহেব তার সেই ম্যাজিক দেখাইছিলেন। 1400+ লোক মারছিলেন, 104 জন বাচ্চাকে মারছিলেন মায়ের দুধ খাওয়া অবস্থায়, দুধের বাচ্চাকে মারছিলেন 104 জন, ইউনিসেফের রিপোর্ট। এই 1400+ লোক মারছিলেন কে? এই ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী। কিন্তু শেষের দিকে এটার বিরুদ্ধে প্রতিরোধ করতে, প্রতিবাদ করতে থাকে আর্মির জুনিয়র অফিসাররা। এই জুনিয়র বলতে আবার বেশি জুনিয়র ভাববেন না, মূলত ক্যাপ্টেন মেজর হলেও উপরে এটা কর্নেল পর্যন্ত ছিল বলে আমি যতটুকু জানি। এবং তারা ক্যান্টনমেন্টের মেসগুলাতে এটা নিয়ে প্রকাশ্যে আলোচনা তুলে বসে, যা পাবলিকের সামনে আমাদের মুখ দেখানোর জায়গা থাকতেছে না। ফলে সেখান থেকে মূলত গুমড়ে উঠে তাদের বিক্ষোভটা, তাদের আপত্তিটা। এইটাই শেষে, এটাও শেষ করতে করতে 29 তারিখ পর্যন্ত চলে যায়। তখনই তারা একটা দরবার ডাকতে বাধ্য হয়, এই ম্যাজিক দেখানো ওয়াকার সাহেব। এই দরবারে বসে তুমি তখন সিদ্ধান্ত বদলান যে আমরা আর এখন ওই যে হেলিকপ্টার থেকে গুলি করে দিব। রামপুরের রাস্তায় দৌড়াচ্ছে 40-50 কিলোমিটার দূরে সাদা ট্যাঙ্ক, ট্যাঙ্কের থেকে গুলি মারতেছে পুলিশ বা আর্মি। পুলিশ তো আর নাই তখন, আর্মি মারতেছে বা নানান বাহিনী। এইগুলা তারা বন্ধ করতে চাইছে, বন্ধ করতে বলছে। তারই প্রতিক্রিয়া এইবার ওয়াকার সাহেব সবকিছু গুটায় নাই। দাবি করে কেউ কেউ তখন আমরা রাস্তায় নামছি হাসিনাকে দেখাতে হবে তাই, কিন্তু আমরা ফুটপাতে গুলি করছি। এইভাবে একটা পর্যায়ে সম্ভবত 3 বা 4 তারিখের রাত্রে এটা রিভোল্ট হয় একটা আর্মির ভিতরে। রিভোল্টটা কিচ্ছু নাই, রিভোল্টের ক্রেডিট হলো, রিভোল্ট বলতে গেলে ওয়াকার সাহেবের বিরুদ্ধে রিভোল্ট। ভদ্র ভাষায় তার একটা ওয়ে আউট, বেরোনোর পথ দিয়েছিলেন ওয়াকার সাহেবকে। দল বেঁধে কিছু ইয়াং অফিসার তার বাসায় গেছিলেন, তাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছিলেন। তার গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল বলে শুনেছি। এই অবস্থা তারা ওয়াকার সাহেবকে বলতেছে আপনাকে আমাদের সাথে যেতে হবে। মানে আপনি এতদিন যে দালালি করছেন হাসিনার, আমাদেরকে দিয়ে যে গুলি করেছেন পাবলিকের কাছে, এটা আমরা করব না, আপনার এখন উল্টা আমাদের সাথে যেতে হবে হাসিনা উৎখাতে। ওয়াকার সাহেব অবস্থাটা বুঝতে পেরে পোল বদল করে। এই হলো হাসিনা ওয়াকার সাহেবের পোল বদল, বিপ্লবী ওয়াকার সাহেব। এই পুরো আর্টিকেলের মধ্যে লেখা হয়েছে যে তার জন্যই নাকি পুরা বিপ্লবের নেতা হলেন ওয়াকার সাহেব। বুঝেন এবার এই গল্পটা? মানে এটা চিন্তায় হয়ে যাচ্ছে কারা হাসিনাকে সরালো, এমন সমস্ত জুনিয়র অফিসারদেরকে, তাদের কৃতিত্বকে ধামাচাপা দিয়ে পুরোটাই ওয়াকার সাহেবের একটা ক্রেডিট। এই গল্প নিয়ে হাজির হয়েছে এই বাংলা ভিশনের হেড অফ নিউজ, আর সাথে তাল দিতে আছে আমাদের বসুন্ধরা গ্রুপের দালালগুলা। কি মজা না? তারা পুরা ইতিহাস দখল করে বলছে।
রয়ের এই প্রচেষ্টাটার নাম হলো যে তারা হাসিনা ফালাই দেওয়ার সমস্ত ক্রেডিট এখন তাদের। এই আজকের এই ম্যাজিকটার উদ্দেশ্য হলো এটি তাদের ম্যাজিক। তারা এখন বাকি থাকলো কি? বাকি থাকলে হলে এই ম্যাজিক কে কে দেখবে আর কে কে দেখবে না। যারা যারা দেখবে তাদের ম্যাজিক হয়ে যাবে, এটা ওয়াকার সাহেবের ম্যাজিক হয়ে যাবে, এটা রয়ের ম্যাজিক হয়ে যাবে, এটা তারেক জিয়ার ম্যাজিক হয়ে যাবে। তারাই এখন ক্ষমতা নেবে যদি বাকিরা আমরা কেউ কিছু না বলি। চয়েস আপনাদের, আপনারা কোন দিকে যাবেন ঠিক করতে পারেন। একটা মিছিল হয়েছে, যারা প্রো জামাত, জামাতের সঙ্গে ঘনিষ্ঠ ছিল এমন যারা এনসিপিতে জয়েন করে নাই, তাদের একটা মিছিল বেরিয়েছে, হাসিনার বিচার চাচ্ছে। আমি জানি না কতটা কি করতে পারবে। এই যে ম্যাজিকের কথা বললাম, ম্যাজিক প্রত্যাশার দিকে কোন দিকে থাকবেন আমি জানি না, কিন্তু আমি বলছি আজকের দিন থেকে, এখন সময় থেকে আগামী 2 দিন বাংলাদেশ এই পোলারাইজেশনে যাবে। কে কোন দিকে থাকবে তাই দিয়ে ঠিক হয়ে যাবে বাংলাদেশের ভাগ্য আগামীতে কি হবে। একদিকে থেকে যাবে ওয়াকারের ম্যাজিকের নেতৃত্বে, হাসিনার যে 16 বছর ছিল তার জায়গায় একটা হয়তো তারেক জিয়া বসবে, অথবা ইকুইভ্যালেন্ট কেউ। তার 16 বছরের শাসন দেব, রয়ের শাসন, মোদির শাসন আবার বাংলাদেশে ফেরত আসবে। এটা হলো একটা রাস্তা। তারা নতুন করে ইতিহাস লিখবে, পুরা সমস্ত ক্রেডিট তাদের। আর এই 1400 যারা মারা গেছে, ফাও খরচ খরচা হিসেবে হাজির হয়ে যাবে, তারাও একটা গল্প বানিয়ে দিবে। গল্প পাশাপাশি চলে আসছে। আজকে প্রথম আলোতে আরেকটা খবর আছে, দেখবেন আগস্ট মাসের শেষের দিকে সে যে মামলা করা শুরু হয়েছিল। কি মামলা? আমরা আহত হয়েছি বা নিহত হয়েছি। দুঃখের কথা কাকে কি বলবো, এই মামলার উৎসাহ দিয়েছিল আসলে এইভাবে মামলা করার। রাষ্ট্র মামলা করবে না, সরকার মামলা করবে না, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা মামলা করবে থানায় গিয়ে। থানায় না পেলে, থানা তো তখন বলতে কিছু নেই, সোজা গিয়ে কোর্টে মামলা করবে, ম্যাজিস্ট্রেট কোর্টে। এই উৎসাহদাতা, এইদিকে জিনিসটাকে ঠেলে দেওয়ার নেতা হলো আসলে আসিফ নজরুল। 2-1 যারা বিরোধিতা করছিল যে এটা কি ঠিক হচ্ছে, এর ভিতরে আমরা 2 ধরনের লোক আছে। এক ধরনের লোক আছে সারা হোসেনটা, যারা ঘুরে ফিরে আবার সেই রয়ের লোক আসলে না, এরকম যাদের নামে অভিযোগ আনা হচ্ছে তাদের অধিকার খর্ব হচ্ছে। কথা খেয়াল করেন, জেনুইন একটা অভিযোগ ছিল, কিন্তু মূলত এই অভিযোগগুলো পরের দিকে যা হয়েছে এগুলো হলো চাঁদা তোলার একটা প্রক্রিয়া। আপনার নাম কাটা যাবে, আপনার আত্মীয়ের নাম কাটা যাবে যদি আপনি চাঁদা দেন। জিনিসটা তাই হয়ে গেছিল। আসিফ নজরুলের কথায় আসি। আসিফ নজরুলের বড় আরো সিনিয়র কে? খোদ ইউনূস সাহেব। ওনার পজিশন কি? না, এই তো ক্ষমতা পাইছি, এখন কোনো মতে কাটাই দিই, মোটামুটি দেশের একটা রানিং সরকার বানাই দিয়ে ইলেকশন দিয়ে চলে যাই। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারবো না, কাজ করতে পারবো না। এটা হলো সার ভাষায়, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটার মানে কি? আগস্ট বিপ্লব, এটা কি বিপ্লব ছিল? জুলাই আগস্টের না গণঅভ্যুত্থান ছিল? এগুলো নিয়ে মেলা স্বার্থমূলক তৎপরতা আছে। আমি সেসবকে পাশে ফেলায় রেখে, এটা যাই বলেন না কেন, গণঅভ্যুত্থান বা বিপ্লব বলেন, কিছু তো একটা হয়েছে। এই গণঅভ্যুত্থান বা বিপ্লব যাই হোক না কেন, মনে রাখতে হবে আমাদেরকে ফর্মুলা অনুসারে। যদি বিপ্লব বলেন তাহলে প্রতি বিপ্লব, গণঅভ্যুত্থান বললে প্রতি গণঅভ্যুত্থান, মানে যা করতেছেন তার কাউন্টার কিছু একটা তো কেউ করবে। যে কোনো বিপ্লবের পরে একটা প্রতি বিপ্লব হয়। প্রতিপ্লব মানে যারা যারা ক্ষতিগ্রস্ত হয় তারাও অর্গানাইজ হতে থাকে, যে আমরাও আমাদের বয়ান, আমাদের শক্তি, আমাদের প্রভাবটা যে হারাই যাচ্ছে, এটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। সেই জন্য বিপ্লব আর প্রতি বিপ্লব একসাথে আদ্দার করে চলে। এখন ইউনূস সাহেবের যে মানে কি বলবো, বোকা সরলতা শুনতে ভালো লাগতে পারবে, কিন্তু মাফ করা যায় না। এর চেয়ে এমন একটা বোকা সরলতা। কেন? কারণ তার এই বোকা সরলতায় তিনি মনে করেছেন প্রতি বিপ্লব আর কি জিনিস। আমি তো বিপ্লবের লোক, স্টুডেন্টরা থেকে ক্ষমতা বসায় দিয়ে গেছে, উনি তো এটা এনজয় করবেন। প্রতি বিপ্লব যে একটা জিনিস আছে,
এই ক্ষমতা বদল যদি একটা বিপ্লব হয়ে থাকে তার প্রতিবিপ্লব একটা হবে। এই প্রতিবিপ্লব যদি আপনি ইউনুস না থাকান তাহলে কি হবে? ওই আবার মারো নালে মরো। আমি ক্ষমতা সম্পর্কে বহুবার এই বাণী দিয়েছি আপনাদেরকে, হয় আপনি আপনার এনিমিকে মারবেন, নাহলে এনিমির হাতে নিজেকে তুলে যাবেন। আপনি যদি বিপ্লবের রাষ্ট্রপ্রধান হয়ে থাকেন তাহলে আপনাকে প্রতি বিপ্লব ধ্বংস করতে হবে। আপনি যদি প্রতি বিপ্লব ধ্বংস না করতে পারেন তাহলে আপনি উৎখাত হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই পার্সোনালি ভাবতে পারেন আমি একটা কি, আমাকে বললেই আমি উড়ান দিয়ে চলে যাবো। তার রিয়েল ক্ষতিগ্রস্ত হবে কারা? রিয়েলি যারা এটাকে বিপ্লব করেছেন বলে মনে করেন। এর চেয়ে বাংলা কথা। তাহলে ইউনুস সাহেবের পজিশনটার অর্থ কি হয়েছে? আসলে ইউনুস সাহেবের পজিশনটার কারণে প্রতি বিপ্লবের তৎপরতাগুলা আপ টু র পর্যন্ত এই জিনিসগুলো তৈরি হচ্ছে, ওয়াকার সাহেব পর্যন্ত এগুলো তৈরি হচ্ছে এই ফাঁক দিয়ে। বাকিরা কনফিউজ, জানেও না আসলে জিনিসটা কি। আর এর সাথে লিগাল ঝুলিটা কাঁধে নিয়ে পাশাপাশি হাঁটতেছে আসিফ নজরুল। আমি মনে করি না তিনিও বুঝছেন ব্যাপারটা। প্রতিগুলো বলে যে একটা জিনিস আছে, উনি আছেন ক্ষমতাটা এনজয় করা নিয়ে। একটা প্রতিবিপ্লব আস্তে আস্তে নিজের স্বার্থ যেটা দমন করতে হবে না, কোনো অ্যাওয়ারনেস নাই তার মধ্যে, দেখি না আমরা। বরং এটা থেকে কি করে পার্সোনালি গেইন করা যায় সেইটার দিকে তাকে প্রচেষ্টা নিতে আমি দেখছি কত বেশি। বরং প্রতিবিপ্লব বলার দরকার নাই। আওয়ামী লীগকে আমি আমার ভিতরে, বঙ্গবন্ধু সৈনিক উনি কত বঙ্গবন্ধু সৈনিক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন, সেই প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। তো ওটাই তো প্রতিবিপ্লব আসলে। উনি নিজেই প্রতিবিপ্লব দেখাই যাচ্ছেন, দেখা যাচ্ছে পতাকা তুলতেছেন, প্রতিবিপ্লবের প্রতিবিপ্লব। আর এটার উপর ভরসা করে ইউনুস সাহেব আইন বানাইতেছেন, আইন সাজাইতেছেন। ফলাফলটা কি হচ্ছে? এগুলো বললে মানে কি ধরনের ইতিহাস হয়ে দাঁড়াবে আসলে। একটা তো বললাম যে এই যে দেখেন এখন আজকে যে রিপোর্টটা লেখছে, এই আসিফ নজরুল সাহেব জিনিসটাকে ঠেলে দিচ্ছে যে রাষ্ট্র মামলা করবে না, সরকার মামলা করবে না, যার যার হয়েছে শেষে মামলা করবে। ফলে স্বভাবত এটার ভালো মামলার বিজনেস হিসেবে দাঁড়াইছে জিনিসটা। আচ্ছা, এখান থেকে এই আসিফ নজরুল সাহেব আরেকটা বুদ্ধি দিছে। আচ্ছা, এরকম হালকা পাতলা মামলা করলে তো হাসিনা পর্যন্ত যাওয়া যাবে না, তাহলে কি করতে হবে? এই তার মাথায় খেলে গেছে যুদ্ধাপরাধের বিচার মামলা, যেটা 1973 সালে শেখ মুজিবের আইন ছিল যুদ্ধ অপরাধের মামলা করা, যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনাল বলে একটা ট্রাইব্যুনাল আলাদা করবেন। কিন্তু এই যুদ্ধ অপরাধ বলতে কাকে বুঝাইছিলেন? বুঝাইছিলেন পাকিস্তানি যারা, বাংলাদেশি কারো না। পাকিস্তানি কারো যদি বিচার হয় তাদেরকে ওই আইনে বিচার করা হবে। আর বাংলাদেশি যারা জামাত ইসলাম বা কোনো ইসলামী পার্টি যদি থাকে তাদেরকে বিচার করার জন্য দালাল আইন বলে আরেকটা আইন করছে। এই ছিল শেখ মুজিবের চিন্তা ভাবনা। ওই 73-এর আইনটাকে ওরা পুনর্বার সাজাই নিয়ে 2009 সালে নতুন করে অধ্যাদেশ দিয়ে হাজির করছিলেন। এই আসিফ নজরুল সহ এখনকার সরকারের মধ্যে অন্তত 3 জন লোক আছে যারা এই 2009 সালের আইনটা বানানোর জন্য উদ্যোগী, বুদ্ধিদাতা। কাকে? হাসিনাকে। আর এই আইন দিয়ে ওনারা জামাতকে কুচুকাটা করছিলেন, ফাঁসিগুলো দিছিলেন যুদ্ধাপরাধের আইন নাম। আসিফ নজরুল কি বললেন? ওই যুদ্ধাপরাধের আইন দিয়ে এবার হাসিনাকে বিচার করতে হবে। আপনারাও মনে করতে পারেন বা ভালোই তো, খুব সুন্দর, জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, আমরা এই আইনে এবার হাসিনাকে ফাঁসি দিব। আপনাদেরকে এই বুদ্ধি দেওয়া হয়েছে এবং আপনারা খুব খুশি হয়েছেন। সবচেয়ে কি বলবো দুঃখের কথা, খোদ জামাত ইসলামও খুশি হয়েছিল। আমি নিশ্চিত এটা জানি, আমি পার্সোনালি জানি বলে বলতেছি। তারা ভেবেছিল যে ভালোই তো, যে আইনে আমার নেতাদের ফাঁসি দিচ্ছে সেই আইনেও যদি হাসিনাকে মামলা দেওয়া যায়, এতে ভালো তো কিছু হতে পারে না। তারা খুশিতে বগল বাঁধানো শুরু করছিল। তাহলে আসিফ নজরুল জয় জয়কার, তার বুদ্ধি। ইউনুস সাহেবেরও হ্যাঁ, সবগুলো মামলা শুরু হয়ে যায় ট্রাইব্যুনাল যেটাকে বলছি আমরা এখন, সেই আইন। আমি হলাম বেচারা, আসলে আমি ব্যাপারটা পছন্দ করি। আমি এই ব্যাপারটার বিপদ কি সেটা জানিয়ে জামাতে ইসলামের নেতাদেরকে চিঠি পাঠাইছিলাম, সাথে আমার কিছু লেখা। এর মধ্যে বিপদ কি? আসলে বিপদটা হলো, যদি এই আইনটি দিয়ে এখন হাসিনাকে বিচার করা শুরু করে দেন, শুরু করে দিচ্ছেনই, অলমোস্ট তদন্ত পর্যন্ত আগায় গেছে। এইটা যদি বিচারে চলে যায়, বিচার পর্যন্ত,
এর মানে হবে জামাতে যতগুলো নেতার ফাঁসি হয়েছে বা শাস্তি হয়েছে, যা কিছু হয়েছে, এ সব কিছু বৈধ ছিল। এই কোর্টটা বৈধ, কারণ এই কোর্টে যে পদ্ধতিতে বিচার করা হয়েছে পদ্ধতিতে বৈধ, কারণ সেই পদ্ধতিতে আপনি হাসিনা বিচার করতে চলেছেন। তাহলে জামাতে ইসলাম আর বলার কোনো সুযোগ থাকছে না, নাই আসলে, যেদিন থেকে আপনি ওই আইনটা পুনর্বার চালু করছেন হাসিনাকে বিচার করবেন বলে। আপনি বুদ্ধিগুলো খেয়াল করে দেখেন। এর মানে হলো হাসিনাকে বিচার করার পরে হাসিনা বলবে এই আইনটা ত্রুটিপূর্ণ। কি ত্রুটি? আপনি এক দেশে দুই ধরনের বিচার করতেছেন। আমাদের বিচারে দুইটা জিনিস লাগে প্রচলিত বিচার ব্যবস্থায়, একটা হলো সাক্ষ্য আইন, আর হলো ক্রিমিনাল প্রসিডিওর কোড, অর্থাৎ কোন ধারায় মামলাটা দিবেন। এই ধারাগুলো একটা তালিকার মধ্যে লেখা থাকে, ওটাই পেনাল কোড। যুদ্ধাপরাধের বিচার হয়েছে এই দুটো জিনিস বাদ দিয়ে, মানে তার মানে একই দেশে দুই ধরনের আইনে বিচার হয়েছে। প্রচলিত যে বিচার ব্যবস্থা তাতে যে সাক্ষ্য আইন তা এখানে ব্যবহার করা যায় নাই, হয় নাই। আর পেনাল কোড যে প্রচলিত আইনের তা এখানে ব্যবহার করতে দেওয়া হয় নাই। তো তাহলে এখন হাসিনার বিচার করবেন আপনি কোনটায়? ওই সাক্ষ্য আইনে, মানে প্রচলিত আইনে যে সাক্ষ্য আইন তা এখানে ব্যবহার করা যাবে না। কোর্টের বিচারকের হুইম, উনি যেটাকে বলবেন যে হ্যাঁ উনি সাক্ষী হইতে পারবেন, এই ভিত্তিতে সাক্ষ্য তৈরি হবে। একই দেশে দুটো আইনে বিচার হতে পারে না। এটা চোখে আঙুল দেওয়া একটা পদ্ধতি যে আপনার এই ব্যাপার, এই ব্যাখ্যাটা, এই বিচারটা ত্রুটিপূর্ণ। আপনার কোনো উদ্দেশ্য আছে, নাহলে আপনি দুই ধরনের পদ্ধতিতে বিচার করছেন কেন? এই প্রশ্ন তো উঠবে। এগুলোর দিকে কেউ তাকালেন না। এইবার জামাতো না, ওটা এখনো চলতেছে। তাই এবার বোঝা গেছে দায় সারা করছে কেমন করে তারা কাণ্ডগুলা, কে কোথা থেকে কি করছে। ইউনুস সাহেব বলতেছে এটা তো আমার বিষয় না, আমি এগুলো কিছু বুঝি না। আসিফ সাহেব মনে করছে আমি এগুলো বিরাট বুঝি। আমার আপাতত মামলা দেওয়া হচ্ছে, মামলা না দিলেও তো হাসিনাকে ধরা যাচ্ছে না। ফলে যেভাবে হোক একটা মামলা টাকা, এক ধরনের মামলা হয়েছে, ওই যে বললাম মামলা দেওয়ার পরে টাকা নেওয়া হয়েছে তাদের কাছ থেকে। আর এক ধরনের মামলা হয়েছে এই যে ট্রাইব্যুনালে ফেলাই দেওয়া। আর সারা হোসেনরা তখন থেকে প্রশ্ন করতেছে এটা তো যার নামে মামলা দেওয়া হয়েছে তার রাইট দেখা হচ্ছে না। এইটাই এখন সারাদের বয়সটাই এখন বের করে নিয়ে আসছে প্রথম আলো। তাহলে কি দাঁড়ালো? পুরো মামলা ভুয়া, মানে পাল্টা বয়ান তৈরি করে নিয়ে আসবে আওয়ামী লীগেররা এবং সাথে তাল দিবে বিএনপি যে 5 আগস্ট পরবর্তীতে যা কিছু আইন কানুন হচ্ছে সব ভুয়া, যা কিছু মামলা হয়েছে সব ভুয়া। এটা তো রাস্তা পরিষ্কার হচ্ছে। আমরা একটা নয়া হাসিনা পাচ্ছি। আসলে কি মজার ম্যাজিক না, ওয়াকার ম্যাজিক। এরপরে আমাদের জাতিসংঘ যে তদন্ত করে দিচ্ছে এই 1400+, তাতে শিখছে কি ওয়াকার সাহেবকে দায়ী করা হয় নাই? ওটা কি হবে? ওটাও মিথ্যা। বাংলাদেশে এমন কিছু হয় নাই। ওয়াকার সাহেবের হিরো হাসিনাকে করাইছে। দেখেন আপনারা যা ভালো বুঝেন, এর বিষয়ে কি বলবো। সো আমরা এখন ম্যাজিক দেখতে থাকি। যারা যা বুঝার বুঝেন, কে কোন দিকে পজিশন নেবেন ঠিক করেন। বাংলাদেশ নতুন যে ডিরেকশনে যাচ্ছে, প্রযোজিত বলেছেন, সকলের অধিকারের কথা বলেছেন, সকলের সমান অধিকার, মিছিল মিটিং সমাবেশে সকলের অধিকার থাকবে। অদ্ভুতরে যে মামলা, অযথা যে মামলাবাজি করা হচ্ছে সেই মামলাবাজি করা যাবে না সেগুলো বলেছেন। সেগুলো বলার মাধ্যমে এক ধরনের এগুলো যে এখন দেশে চলছে সেই ব্যাপারগুলো স্বীকার করে নিয়েছেন। স্বীকার করে নিয়েই বলেছেন যে এগুলো বরদাস্ত করা যাবে, হবে না, এগুলো করতে দেয়া যাবে না। সেই কথাগুলো যখন বললেন তখন সেনাপ্রধান বেশ কিছু প্রসঙ্গ কি এড়িয়ে গেলেন কিনা। অবশ্য যে কথাগুলো বললেন সেগুলোই সরকারের সঙ্গে বনিবনা হবে কিনা, সরকারের সঙ্গে মিলবে কিনা সেই আলোচনা বিস্তর রয়েছে। কিন্তু যে কথাগুলো বললেন না, এই যেমন এনসিপি নেতাদের নানা রকমের দুর্নীতির খবর, শত শত গাড়ি নিয়ে শোডাউনের খবর, দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা বহিষ্কারের খবর। এনসিপি নেতা রাজনৈতিক দল সম্পর্কে সেনাপ্রধান কিছু না বলতেই পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু উপদেষ্টার যে এপিএস কিংবা পিও, তাদের যাদেরকে
বহিষ্কার করা হয়েছে দুর্নীতির দায়ে এবং এক উপদেষ্টার এপিএস ৩১১ কোটি টাকার মালিক হয়েছেন, সুইজারল্যান্ডে বাড়ি করেছেন। সরকারের অভ্যন্তরেই যে কলকবজাগুলো দুর্নীতি করছে বলে নানা রকমের অভিযোগ উঠেছে, সেই ব্যাপারে সেনাপ্রধান কিছুই বলেননি। সেনাপ্রধান গতকালকের ভাষণে যেটা বলেননি সেটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেননি। তাহলে কি সরকার ইনক্লুসিভ নির্বাচন থেকে সরে আসছে? সবাইকে নিয়ে নির্বাচনের যে থিওরি এর আগে সেনাপ্রধান বলেছিলেন, সেই থিওরি থেকে কি সরে আসলেন সেনাপ্রধান, নাকি সবগুলো একবারে বলতে চাননি? সবগুলো একবারে বললে সরকারের সঙ্গে একটা বড় বিরোধ তৈরি হবে, সেই কারণেই কি বলতে চাননি কিনা? সেনাপ্রধান বেশ কিছুদিন চুপ ছিলেন। চুপ থাকার পরে আবার কথা বললেন তখন বেশ টনক নড়ে যাওয়ার মতো কথাই বলেছেন। মবের বিরুদ্ধে কথা বলেছেন, অযথা হয়রানি করার জন্য যে মামলা মোকদ্দমা করা হচ্ছে সেগুলোর কথা বলেছেন, আক্রমণ করা হচ্ছে মানুষকে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। এই কথাগুলো কেন বললেন সেটাও একটা বড় প্রশ্ন এসেছে। এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার এবং সংখ্যালঘু নির্যাতন এই দুটো নিয়ে চরমভাবে আলোচনা হচ্ছে এবং লেখালেখি হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশে সবার অধিকার সমান নেই, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট আলোচনা চলছে, যথেষ্ট মিটিং সিটিংয়ের ব্যাপার স্যাপারগুলো চলছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে, বিশেষ করে জাতিসংঘ, ইইউ দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের চাপ বেশি হয়েছে। সম্প্রতি তিনি রাশিয়া সফর করেছেন, সম্ভবত রাশিয়া সরকার থেকেও একটা চাপ দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে জাতিসংঘ থেকে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে, অগণতান্ত্রিক সরকার তো রয়েছেনই, বিশেষ সময়ের জন্য যে সরকার, সেই সরকার তো নির্বাচিত সরকার নয়, সেই সরকার যত দ্রুত পারবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে প্রচণ্ড, এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে, সেই ব্যাপারে আন্তর্জাতিক চাপ রয়েছে। সেই আন্তর্জাতিক চাপেই মূলত সেনাপ্রধান ভূমিকা রাখছেন এমনটা শোনা যাচ্ছে। বাংলাদেশে সাংবাদিকদের দোসরের ট্যাগ দিয়ে বহু সাংবাদিককে, অন্তত 1000 সাংবাদিকের চাকরি চলে গিয়েছে, এরকম খবর শোনা যাচ্ছে, এরকম খবর নিয়ে আলোচনা হচ্ছে। শত শত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে, বহু সাংবাদিককে মামলা মোকদ্দমায় ফাঁসানো হয়েছে, একাধিক সাংবাদিককে জেলে রাখা হয়েছে। এরকম সাংবাদিক নির্যাতন হচ্ছে, সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে, সেই ব্যাপারগুলোও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতা ভোগ করতে পারছে না, এই আলোচনাটাও আন্তর্জাতিকভাবে হচ্ছে। সব মিলিয়ে সেনাপ্রধানের উপরে একটা চাপ রয়েছে, সেই চাপের হয়তো আংশিকটা তিনি প্রকাশ করলেন। আর সরকারের অভ্যন্তরে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের উপদেষ্টাদের এপিএসের দুর্নীতি, সরকারের উপদেষ্টাদের বিভিন্ন রকমের দুর্নীতির খবর আসছে। আবার সেনাপ্রধান আর একটা বিষয় পাশ কাটিয়ে গিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি এটা প্রকাশ্যে হয়তো বলতে চাননি, যে সম্প্রতি আসিফ নজরুলের যে স্ট্যাটাস, কাশ্মীর হামলা নিয়ে যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস আন্তর্জাতিকভাবে প্রচণ্ড সমালোচনার শিকার হয়েছে। ভারতের কাছে আসিফ নজরুল ভিলেনে পরিণত হয়েছেন এবং বলা হচ্ছে যে এই আসিফ নজরুলের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। ভারতীয় মিডিয়াগুলো এগুলো বলার চেষ্টা করছে। এই যে অবস্থা তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে সেনাপ্রধান হয়তো বলতে পারতেন, কিন্তু উপদেষ্টার বিরুদ্ধে এরকম কথা তিনি বলতে চাননি বলেই হয়তো এড়িয়ে গেছেন। হয়তো সরকারকে তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে আন্তর্জাতিক চাপ, ভারতের চাপ, আমেরিকার চাপ তৈরি হয়েছে। এই ধরনের মন্তব্য, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এই ধরনের মন্তব্য বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করে ফেলতে পারে, সেই ব্যাপারে নিশ্চয়ই তিনি সরকারকে সাবধান করেছেন। ওপেনলি যতটুকু বলার ক্ষমতা কিংবা যতটুকু বলার প্রয়োজন তিনি মনে করেছেন, সেটুকুই হয়তো বললেন আপাতত। কিন্তু এই বলাতে একটা বার্তা সরকারের কাছে স্পষ্ট করে দিতে চাইলেন বোধহয়, যে কোনো ধরনের অনৈতিক কাজ, বেআইনি কাজ,
সেনাবাহিনী বরদাস্ত করবে না, কারণ সেনাবাহিনীর উপরেও আন্তর্জাতিক চাপ রয়েছে। জাতিসংঘের চাপ একটা বড় চাপ। যদিও কদিন আগে আমরা দেখেছি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে সফর করেছেন, মনে হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক দিয়ে যে আদতে কাজ হবে না, কারণ বড় দেশগুলো যদি বাংলাদেশের বিপক্ষে নানা ধরনের মতামত দিতে থাকে, নানা ধরনের চাপ দিতে থাকে, তখন জাতিসংঘ ঠুটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ হবে। কারণ জাতিসংঘের নানা কার্যক্রম সম্পর্কে আমরা দেখেছি জাতিসংঘ মোড়লদের ক্ষেত্রে কিছুই বলতে পারে না। সুতরাং মোড়লরা যখন কথা বলবেন তখন জাতিসংঘ ঠুটো জগন্নাথ হবে। যেমন গাজা ইসরায়েলের যুদ্ধ, কিন্তু জাতিসংঘ একটা কথাও বলছে না, সেখানে মানবাধিকার নিয়ে কথা বলছে না, কিন্তু জাতিসংঘ ছোট দেশগুলোতে এসে একটু মাতবরি, একটু পোদ্দারি করার চেষ্টা। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলেও কি চলছে, এবং এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বসুন্ধরা গ্রুপের যেই কর্মকাণ্ড, তার ম্যাজিক দেখানোর চেষ্টা করা হচ্ছে এবং সেনাপ্রধানকে নিয়ে এভাবে উচ্ছ্বাসমুখর প্রশংসা, এটা আগে কখনো হয়নি, কিন্তু এখন হয়েছে, কারণ ভিতরে একটা কিছু হচ্ছে যেটা এই গৌতম দাস তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন।